আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের জন্য বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে কমপক্ষে ৬২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন ছিলেন ত্রাণ প্রত্যাশী। গাজা ভূখণ্ডের ৩টি এলাকায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। মানবিক সহায়তার কাজ আরও সহজ করতেই এই বিরতি দেওয়া হয় বলে জানায় তারা। এখন থেকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা প্রতিদিন চালু থাকবে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলমান যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে গাজার কিছু অংশে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে নতুন ত্রাণ করিডোরে চালুর কথাও জানিয়েছে তারা। রোববার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত গাজার আল মাওয়াসি, দেইর আল বালাহ এবং গাজা সিটি এলাকায় তারা সামরিক অভিযান বন্ধ রাখবে। সেনাবাহিনী আরও জানায়, প্রতিদিন সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত খাবার ও ঔষধবাহী গাড়ি বহরের জন্য নির্ধারিত নিরাপদ পথও চালু থাকবে। মিশরের রাষ্ট্রীয়ত্ব আল কাহিরা নিউজ টিভি জানায়, রোববার থেকে মিশর সীমান্ত দিয়ে গাজার উদ্দেশ্যে ত্রাণ পরিবহন শুরু হয়েছে। এর আগে ইসরায়েল বিমান থেকে ত্রাণ ফেলাও শুরু করে বলে জানায়, যা তারা গাজার মানবিক পরিস্থিতি কিছুটা সহজ করতে নেওয়া উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে। তবে গাজার মিডিয়া অফিস জানিয়েছে, রোববার গাজায় মাত্র ৭৩টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে, যা লাখো লাখো মানুষের চাহিদার তুলনায় খুবই সামান্য। খান ইউনিসে গত শনিবারের লড়াইয়ে ৩ সেনা নিহত হবার কথা জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখন পর্যন্ত ২ জন নিহত হবার কথা স্বীকার করেছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, রোববার শেষকৃত্য সম্পন্ন হয়েছে ওই ২ সেনার। দুজনের মধ্যে একজন ক্যাপ্টেন পদমর্যাদার অফিসার ও একজন সার্জেন্ট। দুজনেই ইসরায়েলি বাহিনীর গোলানি ব্রিগেডের সদস্য ছিল। এছাড়া আগে আহত হওয়া আরেক ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে হাসপাতালে। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, শনিবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনীর সাজোয়াজানের মধ্যে বিস্ফোরক রেখে হামলা চালায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরনতের খবরে বলা হয়েছে, খান ইউনিসে একটি সাজোয়াজানে বোমা রেখে বিস্ফোরণ ঘটালে ওই সেনাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক সেনা অফিসার আহত হয়েছে। গত শনিবার খান ইউনিসে দখলদার সেনাদের ওপর বেশ কয়েকটি প্রাণঘাতী হামলা চালিয়েছে হামাস যোদ্ধারা। এসব হামলায় হতাহতের পাশাপাশি দখলদার বাহিনীর কয়েকটি সাজোয়াজান বিধ্বস্ত হয়েছে। এদিকে ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরনথের এক পৃথক রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর যুদ্ধ শুরু করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর ১৮,৫০০-র বেশি সেনা আহত হয়েছে। এছাড়া মানসিক ট্রমায় ভুগছে বহু সেনা। রিপোর্টে আরও বলা হয়েছে, গাজার যুদ্ধ অব্যাহত থাকলে ২০২৮ সালে আহত সেনার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাবে। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রিপোর্টে বলা হয়েছে, এসব সেনাদের অনেকেই শুধু সেনাবাহিনীর চাকরি ছেড়েছেন এমন নয়, তারা অন্য কোনো কাজেও যোগ দেননি, যার ফলে ইসরায়েলি অর্থনৈতিক ও সামাজিক জীবনের ওপর বড় প্রভাব পড়ছে। রিপোর্টে সতর্ক করে বলা হয়েছে, শারীরিকভাবে যারা আহত হয়েছে তাদের অর্ধেকের বেশি সেনা সামনের দিনগুলোতে মানসিক ট্রমায় আক্রান্ত হবে। দ্রুত গতিতে রোগী বাড়ার কারণে ইসরায়েল সরকারের এখন মানসিক স্বাস্থ্য ইস্যু পুনর্মূল্যায়ন, বাড়তি বাজেট ও চিকিৎসা পদ্ধতিতে গতি আনার সুপারিশ করা হয়েছে রিপোর্টে। মক্কার পবিত্র কাবার পাশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে সৌদি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছেন এক মিশরীয় হজযাত্রী। তবে সৌদি কর্তৃপক্ষের এই পদক্ষেপ বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে। মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি গাজায় ইসরায়েলি অবরোধ ও ক্ষুধার অবসানের দাবি জানিয়ে ফিলিস্তিনের পতাকা তুলে ধরেছিলেন। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি কেঁদে কেঁদে বলছেন, ওয়া ইসলামা। সাধারণত মুসলিমরা বিপদ বা হুমকির সম্মুখীন হলে এই কথাটি বলা হয়। আবেগঘন এই দৃশ্যে ওই হজযাত্রী চিৎকার করে বলেন, গাজার শিশুরা মারা যাচ্ছে, হে মুসলমানরা। এরপরে সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তাকে আটক করেন। ওই ঘটনার পর ইসলামের পবিত্র স্থানগুলোতে সৌদি সরকারের রাজনৈতিক অভিব্যক্তির ওপর কঠোর নিষেধাজ্ঞা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, হজ ও ওমরার সময় কোনো ধরনের স্লোগান, পতাকা বা রাজনৈতিক প্রতীক
প্রতীক নিষিদ্ধ রাখা হয় যাতে ইবাদতের পবিত্রতা বজায় থাকে। তবে সমালোচকেরা বলছেন এই নীতির আড়ালে সৌদি সরকার মূলত ফিলিস্তিনের প্রতি সংহতির প্রকাশকে দমন করেছে এবং মুসলিম সংহতির কণ্ঠ রোধ করছে। এর আগেও 2023 সালে একজন ব্রিটিশ হজযাত্রীকে আটক করা হয় কারণ তিনি ফিলিস্তিনের পতাকার রঙের তজবি ও একটি সাদা কেফিয়ে পরেছিলেন। মক্কার বাইরেও সৌদি আরব কর্তৃপক্ষ অনলাইনে ইসরায়েলের সমালোচনা কিংবা গাজার প্রতি সহানুভূতি প্রকাশ করায় দেশটির নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি 2017 সালে মোহাম্মদ বিন সালমান সৌদি ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকেই রাজতন্ত্রের সমালোচনা কিংবা সৌদি পররাষ্ট্রনীতির বিরোধিতা করা যে কোনো শান্তিপূর্ণ বক্তব্যের জন্য বহু নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ প্রকাশ্যে এই হুমকি দিয়েছেন। একই সঙ্গে ইরানের নতুন করে হামলার হুমকিও দিয়েছেন তিনি। আনাতোলু বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ রোববার প্রকাশ্যেই ইরানকে নতুন করে হামলার হুমকি দিয়েছেন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুঁশিয়ারি দিয়েছেন। দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে কাটজ বলেন, আমি এখান থেকে স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে, আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে, এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্যটি উদ্ধৃত করেছে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরনত। অবশ্য ইসরায়েলি এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে গত 13 জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে 12 দিনের সংঘাত শুরু হয়। পাল্টা জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, আর যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। খামেনি বলেছেন, সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনে ইরানের কমান্ডার ও বিজ্ঞানীদের শাহাদাত ইরানের জন্য ক্ষতিকর হলেও শত্রুদের এই অদূরদর্শী ও বোকামি পদক্ষেপ তাদের জন্য বড় ক্ষতি ডেকে আনবে। ইসরায়েলি হামলার 40 দিন উপলক্ষে এক বার্তায় খামেনি বলেন, আল্লাহর ইচ্ছায় ইরানের সামরিক ও বৈজ্ঞানিক পদক্ষেপ আরও বড় আকারে অগ্রসর হবে এবং আগের তুলনায় অনেক বেশি কার্যকর হবে। শোক বার্তায় তিনি ইসরায়েলি হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় আগামী সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন ব্যবস্থাপনা কমিটি। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর এটি হবে নতুন কর্তৃপক্ষের অধীনে দেশটির প্রথম নির্বাচন। অবশ্য পার্লামেন্টের 1/3 আসনে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা সরাসরি নিয়োগ দেবেন, আর বাকি আসনগুলোতে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। সিরিয়ার জনগণের পরিষদের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত উচ্চ কমিটির প্রধান মোহাম্মদ তাহা আল আহমদ রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে জানান, 15 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর এটি হবে নতুন কর্তৃপক্ষের অধীনে প্রথম নির্বাচন। গত ডিসেম্বর মাসে বিদ্রোহীদের আকস্মিক আক্রমণে বাশারের শাসনের অবসান ঘটে। নতুন গঠিত 210 আসনের পার্লামেন্টের 1/3 আসনে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা সরাসরি নিয়োগ দেবেন। বাকি আসনগুলোতে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিটির আরেক সদস্য হাসান আল দাঘিম সম্প্রতি এরএম নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, প্রতিটি প্রদেশে একটি করে ইলেকটোরাল কলেজ গঠন করা হবে, যারা নির্বাচিত আসনগুলোতে ভোট প্রদান করবে। এর আগে চলতি বছরের মার্চে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট শারা যে অস্থায়ী সংবিধানের স্বাক্ষর করেন তাতে একটি জনগণের কমিটি গঠনের কথা বলা হয়, যা পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন ও সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত অস্থায়ী পার্লামেন্ট হিসেবে কাজ করবে। এই প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েক বছর লাগতে পারে। আল জাজিরা বলছে, সিরিয়ায় এমন সময় নির্বাচনের ঘোষণা এলো যখন দেশজুড়ে নতুন সরকার নিয়ে মতবিরোধ বাড়ছে। চলতি মাসের শুরুতে সুইদা প্রদেশে সাম্প্রদায়িক সহিংসতায় কয়েকশো মানুষ নিহত হয়েছেন, যা দেশটির যুদ্ধোত্তর উত্তরণ প্রক্রিয়াকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। অবৈধ অভিবাসী ইস্যুতে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। ভারতের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী মুসলিমদের আটক ও বাংলাদেশে পুশব্যাক নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে ওয়াইসি বলেন,
কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু ও দরিদ্র শ্রেণীর ওপর পরিকল্পিতভাবে নিপীড়ন চালাচ্ছে। এই সরকার শক্তের কাছে দুর্বল আর দুর্বলের কাছে শক্ত। ওআইসি দাবি করেন, দেশের বিভিন্ন জায়গায় বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশি তকমা দিয়ে বেআইনিভাবে আটক করা হচ্ছে, অথচ এদের অধিকাংশই ভারতীয় নাগরিক। এরা নির্মাণ কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, এরা দরিদ্র শ্রেণীর মানুষ। এদের অনেকের পক্ষে পুলিশের অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা বা আইনি লড়াই চালানো সম্ভব নয়। সেই দুর্বলতাকেই ব্যবহার করছে প্রশাসন। ওআইসি গুরুগ্রামের জেলা প্রশাসকের একটি নির্দেশনার প্রসঙ্গ টেনে বলেন, রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিত করে ফেরত পাঠাতে এসওপি অনুসরণের কথা বলা হয়েছে, যা ভাষাভাষী ভিত্তিক গ্রেফতারকে উৎসাহিত করছে। তিনি বলেন, কেবল কেউ বাংলা ভাষায় কথা বলেন বলেই তাকে গ্রেফতার করা যায় না, এটি পুরোপুরি বেআইনি। সম্প্রতি পুনে পুলিশের অভিযানের প্রসঙ্গ উল্লেখ করেন ওআইসি। গত বুধবার পেট এলাকার একটি রেড লাইট জোন থেকে 5 নারীকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ ছিল তারা জাল কাগজপত্র ব্যবহার করে ভারতে প্রবেশ করেছিলেন এবং পরবর্তীতে পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়েন। যদিও পুলিশের দাবি তারা একটি মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং জাল কাগজপত্র ব্যবহার করেছিলেন। এই ঘটনার পর ওআইসি প্রশ্ন তোলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার অজুহাতে কিভাবে হাজার হাজার বাংলাভাষী মুসলিম নাগরিককে অবৈধ বলা যায়। ওআইসি এই পদক্ষেপকে ব্যাকডোর এনআরসি আখ্যা দিয়ে বলেন, বন্দুকের মুখে কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়া যায় না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।